যেমন মহানগরে কাজ হয়ে যাবার পর সত্যজিৎ রায় ওই সময় আমাকে একটা কথা বলেছিলেন, আবার কবে তোমার সঙ্গে ছবি করব। তা আমি এটা শুনে একটু বিস্মিত হলাম যে এই কথাটা তো আমার বলা কথা। সেটা উনি বললেন, আমি চুপ করেই থাকতাম, কেননা কথা আমি বেশি বলতে পারি না। তারপর চলে আসলাম, খুব বেশি দিন নয়, তারপরেই উনি আমাকে টেলিফোন করে বললেন যে নষ্ট নীড়টা পড়েছ, আমি নষ্ট নীড়টা পাঠাচ্ছি, ওটা পড়ো। তা আমি বললাম, হ্যাঁ ওটা পড়া আমার। বললো থাক, আর একবার পড়ো। আবার নষ্ট নীড় নিশ্চয়ই উনি দিয়েছেন, আবার পড়লাম। তারপর আবার ডেকে পাঠালেন। আমি কাছ থেকে দেখতে পেতাম যে অন্য সমস্ত বড় ডিরেক্টরের থেকে ওর তফাৎটা কোথায়, সেটা ওর শিল্প দৃষ্টিতে। আমার নিজের শিল্পবোধ আমাকে বলতো যে তুমিও তো জীবনে এইটাই খুঁজছো, একে দেখে শেখো, এর কাছ থেকে নাও। এই জন্য আমার হয়তো ওর প্রতি যে শ্রদ্ধাটা সেটা এত অটুট ছিল, এই ভরসাটা তার উপর আমার ছিল। এই দিক থেকে আমার অটুট একটা আস্থা ছিল তার উপর, বিশ্বাস ছিল। সেই জন্যই আমাদের এই ধরনের একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। সেটা আরও অনেক কাল আগের ঘটনা। তখন কার মেয়েরা ঘরের মধ্যেই থাকতো, আর তাদের যদি মনে হতো যে কিছু চাই, তাহলে স্বামীর কাছ থেকে পাওনা হতো একটা নেকলেস কিংবা হীরের দুল, এইরকম ধরনেরই কিছু। আর স্ত্রীর কাছ থেকে পাওনা স্বামীর ওই এমব্রয়ডারি করা রুমাল বা এরকম মাথার বালিশে এমব্রয়ডারি, এইরকম। এইভাবেই পরস্পর পরস্পরকে ভালোবাসা জানিয়ে এসেছে দীর্ঘকাল। এই না, এটা তুমি করছো? এবার একটা নকশা করা চুটি বানিয়ে দেব। এত সময় তুমি কখন পাও চারু? আমার কি সময়ের অভাব আছে? যে মেয়েদের একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা, এবং ঐশ্বর্যের তো কোনো অভাব নেই, চাকর বাকর যা বলা যায় সর্বরকমই আছে, কিছু করার নেই, সব টাইমলি হয়। 4টে বাজলে চা খাবার টাইম, তারপরে পান খাওয়া, কিছু করার নেই বলে ওই মন্দাকিনীকে নিয়ে আসা, এবং সেখানে তাস খেলা, মানে আমরা যেটাকে বলি গাধা পেটাপেটি, সেই খেলা। তো এইটার মধ্যেই একটা মানুষের জীবনকে ধরে রাখতে চেয়েছিল ভূপতি, কিন্তু চারুলতা তার মধ্যে থাকতে চায়নি। খেয়াল কুলপি থাক, আর কুলপি খায় না, খেয়াল। কিন্তু আস্তে আস্তে কোথায় চারুর মনে মনে হলো সে বই পড়ত। সে বই পড়তে পড়তে কখন সে নিজের অজ্ঞাতেই শিক্ষিত হয়ে উঠেছে সে নিজেও জানে না। ঠিক সেই সময় আসলো একটা ঝড়ের মতন অমল, যে ওর কথা বুঝতে পারে, চারুর কথা। চারুর তাতে অমলের প্রথম আশাটাই তো ভয়ঙ্কর, মানে অসম্ভব দাগ কাটে মনের মধ্যে। প্রথম যখন সে আসছে, অমলের আশাটা, সেই সময় ঝড় উঠল। সেই ঝড় কোথায় উঠল? শুধুমাত্র ওই বাড়ির ছাদের উপর থেকে তো নয়, এই চারুর জীবনেও যেন ঝড় উঠল। সেই ঝড় হয়েই যেন অমল এসে উপস্থিত হলো, হরে মোরারে মধুকৈট ভারে বলে এক বিপুল চিৎকার করে। এবং এসেই প্রথম কথাই যে বলছে যে আনন্দমঠ পড়ছো? আনন্দমঠ পড়ছো? পড়ছো? দাদা কোথায়? তার মানে সিরিয়ালাইজড হচ্ছে তখন আনন্দমঠ,
বঙ্গদর্শনে। তার সে কোন জগতের মানুষ প্রথম ডায়ালগেই সেটা বোঝা গেল। কেন চারুলতা এক সময় ভূপতিকে জিজ্ঞাসা করে, তুমি স্বর্ণলতা পড়েছো? স্বর্ণলতা? ভূপতির এসব দিকে কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু চারুলতার ছিল। বলো, তোমার প্ল্যানস কি? আপাতত তোমার স্কন্ধে অবস্থান। আরে সেটা আমার প্ল্যান, তোমার কি? আমার বিশ্রাম, আর কিছু সাহিত্য চর্চা, আর আর কি? আর বিশ্রাম। অমল এসেছে সাহিত্য চর্চা করতে, যে একটা সুন্দর বাড়িতে থাকবো, এখানে কোনো অভাব অভিযোগ কিছু নেই, অতএব এখানে বসে আমি নানান রকম লিখব। এই যে দুজনের ভেতরে তফাৎ, এই তফাৎটাই হচ্ছে বড় কথা। অমল সে যদিও লেখক, লেখে, কিন্তু সে এমন কিছু লেখে না যার থেকে চারুর লেখা আরো ভালো মনে হবে। চারু সত্যি, চারুর ভেতরে জীবনকে দেখার এবং সেটাকে ব্যক্ত করার যে এত বড় ভাবনা লুকিয়েছিল, এটা অমলও বুঝতে পারেনি, এবং অমল সেটাকে পরিপূর্ণভাবে গ্রহণও করতে পারেনি। খানিকটা একজন মহিলার এতটা মানে কি বলবো ইম্পর্টেন্স সে দিতে রাজি যেন ছিল না। ও মন ভাবলে বলো কি আর হবে। ও বাবা, কিন্তু আমার মনে হয় যে সব থেকে যেটা মানে অমলের ভেতর লক্ষণীয় সেটা হচ্ছে যে তার তার যে সরস পরিহাস প্রিয়তা, অনেক জায়গায় সেটা প্রকাশ পেয়েছি। যাই হোক, মানে সব মিলিয়ে কিন্তু আমি তবু বলবো যে সেই খুব মধুর চরিত্রের মানুষ, সেই জন্যে তার এই দাদার বাড়িতে দাদাকে সে সাহায্য করতে চায়। সে এই বাড়িতে বৌদির সঙ্গে এতখানি সুন্দর একটা সম্পর্ক তৈরি হওয়া সত্ত্বেও যখন বুঝতে পারে যে এটা দাদাকে কোথাও আহত করতে পারে, তখন সে সেই সংসার ছেড়ে চলে যায়। বলো 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 বলো। আমাকে যেতে দাও বৌঠান, ছাড়ো। চারু কিন্তু যায়নি। এইখানেই মহিলারা মহান। চারু সেই ঘরেই থাকলো, ভূপতির সঙ্গেই থাকলো, অমলকে নিয়ে। ভূপতির সঙ্গে থাকলো, কিন্তু অমলকে নিয়ে। ঠিকই তো, চলে গেছে। কি অদ্ভুত। ব্রজ, তো এই যে জীবনটা চলছে, এবং ওই কথাগুলো নিত্য প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে, যে ব্রজ আলু দিয়েছো, এটা করো, 4টে বেজে গেল, এই যে প্রতিদিন দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোও ঘটে চলেছে। তো সেইখানে জীবনও তাই। জীবন হচ্ছে একটা জার্নি, আমরা চলছি। এই চলার মধ্যে কখনো হোঁচট খেয়ে পড়ি, কিন্তু পড়েই থাকি না, আবার উঠি। চলাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সেইভাবে এই চারুলতাও তাই। সত্যজিতে কখনো ডিস্টার্ব করতেন না, শুধু সিনটা বলে দিতে নেই, তারপরে পুরো স্বাধীনতা। ক্যামেরার একটা সীমাবদ্ধতা থাকে, তার ভিতরেই সব এইখানে যাবে, এখানে দাঁড়াবে, এইগুলো বলবে, ব্যাস এইটুকুই বলতেন, অন্য কিছু করতে হয় না। আর তার সঙ্গে আমার এই বোঝাপড়াটা হতো যে তিনি আমার সেটে কদাচিৎ একটা হয়তো নির্দেশ দিতেন। তিনি যে একটা ছোট কথা বলতেন, সেটি আমি বুঝতে পারতাম যে এটার ভাবার্থটা কি, কেন আমার এই কথাটা বললেন। সব ছবিতেই উনি সব কিছুর মধ্যেই থাকতেন, অর্থাৎ যে কাজটা নিয়ে আছে সেটের যে বংশী, সেও ওর সঙ্গে পরামর্শ করেই সব কিছু করতো। সুব্রত মিত্র কি পরবর্তীকালে সৌমেন্দু রায়, এরাও ওর সঙ্গে পরামর্শ করি তাদের
আলো করতো, ছবির মানে ফটোগ্রাফি তারা সেইভাবেই চলতো। অভিনেতাদের নিয়ে ওর সেরকম কোনো আহ, একটা মাত্র মেথড ছিল না। কাউকে কাউকে পুতুলের মতন ব্যবহার করতেন, লাইক এ মারিওনেট। একদম এরকম করে মনে হতো নাড়িয়ে নাড়িয়ে তাকে কাজ করাচ্ছেন। তাকে বলতেন চোখটা তুলে বাঁ দিকে দেখুন, এবার ডান দিকে চট করে মাথাটা ঘোরান, এইরকম করেও কাজ করাতেন। আবার আমাদের মতন দু চারজনকে ওই স্ক্রিপ্ট পড়ে দিতেন, সব কিছু করতেন, কিছুই বলতেন না। কোনো জায়গায় কোনো বিশেষ নির্দেশ থাকলে বলতেন। একটু দোল দিয়ে দাও না, হুম, একবারটি দাও, বাকিটা আমি দিয়ে নেব। নবীনা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন বাবু, কি হয়েছে দোল দিতে? সংলাপ যেগুলো আছে সেগুলো তো ঠিকই আছে, এবং যে গানটা আছে, ফুলে ফুলে ডলে ডলে বহে কিবা মৃদুবায়, সেটা তখন কিন্তু গানের সুর জানি না। ফুলে ফুলে ঢলে ঢলে। তো বললেন সুরের দরকার নেই, তুমি আমি এইভাবে বলছি, এই রিদিমে বলে যাও, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়। এই দোলনার সঙ্গে, দোলনার তালে তালে ওটা করেছে। তারপর পরে ওই গানটা শুনলাম, শিখলাম, কিন্তু তখন বুঝতে পারলাম যে এটা ভীষণ অসুবিধেকর, মানে ভীষণ স্লো হয়ে গেছে। তো যাই হোক, উতরে গেছি। কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু। সত্যজিৎ রায়ের ছবিতে একটা জিনিস করলেই হয়, সেটা শুধু ওই চরিত্রটাকে ফিল করা, আর কিছু না। চারুলতায় এই প্রেজেন্টেশনটা কিন্তু আমি করিনি, ওটা কিন্তু সত্যজিৎ রায় করেছেন। এমনভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে বোধহয় মাধবীকে প্রায় আর কোনো সময় অত রকম মানে পারফেকশনে কখনোই দেখা যায়নি। কিন্তু যেরকম সাজ পোশাক সব কিছুর মধ্যে দিয়ে যে রুচি, যে শোভনতা চারুর মধ্যে প্রকাশ পেয়েছিল, সেটা বাঙালি দর্শককে মুগ্ধ করেছিল। সেই জন্যই চারু হিসেবেই তাকে মনে রেখেছে। এতে এই লিটারেরি রেফারেন্স চারুলতায় যতটা আছে, সেটা আমার কাছে খুব কঠিন ছিল না, এই কারণে যে আমি সাহিত্যের ছাত্র। সেখানে বঙ্কিম কি রামমোহন এদের যেসব রেফারেন্স আসছে, এমনকি ওই সময় নিধুবাবুর টপ্পা বা যা 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 কিছু আসছে, সেগুলো সব আমার দিক থেকে পরিচিত। তবে এটা সত্য যে হয়তো ওগুলোর খুব অনুপুঙ্খ খবর সাধারণ দর্শকের সকলকার মাথায় নাও থাকতে পারে। কিন্তু না থাকলে কি কোনো ক্ষতি হচ্ছে না। তার কারণ এমনভাবে সেই সব ইনফরমেশনসগুলো, সেই সমস্ত রেফারেন্সগুলো এমন কোনো ওভারলোডেড রাস্তায় এসে দর্শককে হিট করছে না যে দর্শক বিভ্রান্ত বোধ করবে। প্রাচীনের কাণ্ড দেখো, বঙ্কিমের কথা উঠতেই ভ্রমরের গুঞ্জন আরম্ভ হয়ে গেল। কেন তিনি রবীন্দ্রনাথের গল্প থেকে আরও বিস্তারিতভাবে সরে গেছেন মাঝে মাঝে, সেটা নিয়ে ওকে সমালোচনা শুনতে হয়েছে। তবে রবীন্দ্রনাথের নিজের বক্তব্য যেটা উনি এক জায়গায় লিখেছিলেন, সাহিত্যের যেরকম নিজস্ব ভাষা আছে, চলচ্চিত্রেরও সেরকম একটা স্বতন্ত্র ভাষা থাকা উচিত। সেই স্বতন্ত্র ভাষাতেই কিন্তু সত্যজিৎ রায় চারুলতা করেছিলেন। মানিকদাকে যে আমি শ্রদ্ধা করতাম বা অ্যাডমায়ার করতাম, সেটা বাইরের কোনো কিছু ভেবে নয়। যিনি কতখানি সাকসেসফুল মানুষ, কোথায় কত প্রাইজ পেয়েছেন, কোথায় তাকে নিয়ে কত বিরাট সমস্ত নাচানাচি হয়, তা ভেবে নয়। একটা বিপুল বিশ্বদৃষ্টি ছিল তার,
সমস্ত জীবনকে, জগৎকে বোঝার একটা ক্ষমতা ছিল। সেখানেই আমি তাকে শ্রদ্ধা করতাম। সেই ছবিগুলোকেই আমরা বরণীয় ছবি বলে মনে করি, যেগুলো কালচারাল ডিফারেন্সে যতটুকু সামাজিক নুয়ান্সেস ধরা গেল না, যতটুকু সূক্ষ্ম ইঙ্গিত আমার কাছে পৌঁছলো না বিদেশি হিসেবে, সেগুলোকে অতিক্রম করে ফান্ডামেন্টাল হিউম্যান ট্রুথকে যা তুলে ধরতে পারে, যা সব মানুষের মধ্যেই আছে, যা সব মানুষের কাছেই যে সুখ, যে দুঃখ, যে শোক, যে সংগ্রাম, সেখানে যেখানে আইডেন্টিফাই করতে পারে দর্শক, সেইগুলোকে আমরা বরণীয় ছবি বলি। সেই দিক থেকে তার খেতে বসে কি পান খাওয়ার মধ্যে যে ধরনের একটা কি বলবো বিশেষ জাতের সংস্কৃতি প্রকাশ পায়, সে তো একজন আমেরিকান বা একজন মেক্সিকান জানছে না, কিন্তু সে মূল জিনিসটাকে ধরতে পারছে যে এই তিনটে মানুষের মধ্যে যে ইলেকট্রিক কারেন্টের মতন সম্পর্কগুলো তড়িতাহত হচ্ছে, সেটা তো ধরতে পারছে। সেইখানেই ছবিটার সার্থকতা।